দেশে ফিরে আগামী নির্বাচনে লড়বেন তারেক রহমান, ভূমিকা থাকবে বেগম জিয়ারও। ভোট নিয়ে সংকট কাটাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান রাজনীতিকদের, ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের আহ্বান। নাহিদের অভিযোগগুলো বিবেচনার মধ্যে নিয়ে এসে যদি একটা শ্বেতপত্র যদি প্রকাশ করতে পারেন সরকারের স্বচ্ছতা, তাহলে নিশ্চিত হবে। চক্রান্তকারীদের নাম যদি আপনি প্রকাশ না করেন তাহলে এই গণঅভ্যুত্থান যদি ব্যর্থ হয়ে যায় তার দায় আপনাকে নিতে হবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখি এবং শক্তিতে পরিণত করি। ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো উৎপাত এবং উৎপত্তি দুটোই হবে না। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এআই ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, অবাধে দায়িত্ব পালনের নিশ্চয়তা চান সাংবাদিকরা। স্বচ্ছ ভোট করতে গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান সিইসির। গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে, পালিয়ে থেকে বিচার এড়ানো যাবে না, হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। বাংলাদেশের ড্রোন প্রযুক্তির সমরাস্ত্র কারখানা করতে চায় তুরস্ক। 2 দিনের সফরে ঢাকায় আসছেন উপমন্ত্রী ব্যারিস। 5 বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক কাল। বিতর্কে মোড়ানো বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ চলছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 9 পরিচালক। সার্বিক পরিস্থিতিতে সন্তুষ্ট আমিনুল ইসলাম বুলবুল। উজানের ঢলে বিপদসীমার উপরে তিস্তার পানি, 4 জেলার নিম্নাঞ্চল প্লাবিত। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। হুমকিতে শত শত স্থাপনা, ত্রাণ তৎপরতা জোরদার। বহুল প্রত্যাশিত নির্বাচনে জনগণের পাশেই থাকবেন জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানালেন দ্রুতই দেশে ফিরবেন তিনি। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান অংশ নেবেন আগামী সংসদ ভোটে, আর সুস্থ থাকলে নির্বাচনে অংশ নিতে পারেন বেগম জিয়াও। বিরোধী জোট নিয়ে উদ্বিগ্ন নন উল্লেখ করে ক্ষমতায় গেলে সব দলকে পাশে রাখার অঙ্গীকার করেন তারেক রহমান। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে 2006 সালে নিজেদের 5 বছরের মেয়াদ শেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। নিয়ম অনুযায়ী 3 মাস পর পরবর্তী জাতীয় নির্বাচন হবার কথা থাকলেও 1/11 সহ তখনকার রাজনৈতিক বাস্তবতায় সেটা হয় 2008-এর শেষ মাসে। ভোটে বিএনপির হারের পর রাতের ভোটের অভিযোগ তুলে পরবর্তী নির্বাচনগুলোতে অংশ নেয়নি দলটি। তাদের ক্ষমতা থেকে দূরে রাখতে নানা কৌশল আর মামলা, গুম খুনের পাশাপাশি দমনপীড়ন চালায় ক্ষমতাসীনরা। যদিও সেই চেষ্টা দমাতে পারেনি বিএনপিকে। প্রতিকূল পরিস্থিতির মাঝেও দেশ ও দেশের বাইরে থেকে নিজেদের দলকে সংঘবদ্ধ রাখেন দলের শীর্ষস্থানীয় নেতারা, যার মধ্যে অন্যতম দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের পূর্ণ প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে সমসাময়িক বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন দলটির শীর্ষ নেতা। নির্বাচন নিয়ে সংকট কাটাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি আরও বলেন, যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের প্রতিহত করাই এখন মূল চ্যালেঞ্জ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের আহ্বান জানান অন্যান্য দলের নেতারা। 17 দিন বিরতির পর আবারও আলোচনা শুরু ঐকমত্য কমিশনের। রোববারের বৈঠকে সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট একই সঙ্গে আয়োজন বিষয়ে পক্ষে বিপক্ষে অবস্থান রাজনৈতিক দলগুলোর। জাতীয় প্রেস ক্লাবে গুণমান সম্পন্ন ও গ্রহণযোগ্য নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক আলোচনার আয়োজন করে নাগরিক যুব ঐক্য, যেখানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের নাম প্রকাশের অনুরোধ করেন। নাহিদ ইসলামকে আমি আবারও বলতে চাই যে গাদ্দার উপদেষ্টাদের কথা আপনি বলছেন, অনতিবিলম্বে তাদের নাম জাতির সামনে আপনাকে প্রকাশ করতে হবে। অন্যথায় এই গাদ্দার উপদেষ্টারা তারা তো আগামী নির্বাচনকে বানচাল করার জন্য তারা তো ষড়যন্ত্র করতে পারে, চক্রান্ত করতে পারে। একই প্রসঙ্গে ব্যর্থদের চিহ্নিত করে 1 সপ্তাহের মধ্যে অপসারণ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্যের প্রেক্ষিতে সরকারের জবাবদিহিতা চান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সে উপদেষ্টারা কারা? নাহিদ কি পরিষ্কার করে বলবেন?
এনসিপি থেকে কি পরিষ্কার করে বলা হবে কোন কোন উপদেষ্টারা শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা তারা গুছিয়ে ফেলেছেন? সরকার থেকে যদি পরিষ্কার ব্যাখ্যা দেওয়া হয় এবং গত 14 মাসে আর্থিক খাতে কি কি ঘুষ, দুর্নীতি এবং কোথায় কি হয়েছে, তারা যদি একটা শ্বেতপত্র যদি প্রকাশ করতে পারেন সরকারি স্বচ্ছতা, তাহলে নিশ্চিত হবে। আলোচনায় অংশ নিয়ে একই সঙ্গে সংসদ নির্বাচন ও সংস্কার ইস্যুতে গণভোট আয়োজন নিয়ে যারা জটিলতা তৈরি করতে চান তাদের শুভবুদ্ধি উদয়ের প্রত্যাশা করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখলে নির্বাচন নিয়ে কোনো সংকট থাকবে না। বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন যাতে অনুষ্ঠিত না হতে পারে সেই জন্য পতিত ফ্যাসিস্ট গোষ্ঠী তো ফ্যাসিবাদী গোষ্ঠী তো চেষ্টা করবেই, কিন্তু আমরা যদি এই গণতান্ত্রিক ঐক্যটা, ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে সমুন্নত রাখি এবং শক্তিতে পরিণত করি, ইনশাআল্লাহ ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো উৎপাত এবং উৎপত্তি দুটোই হবে না। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর লম্বা সময়ে পুলিশের ব্যাপারে যত্ন না নেওয়ার অভিযোগ করেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। এআই ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচন সংখ্যার কথা বললেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। ইসির সংলাপে সাংবাদিকদের অবাধে দায়িত্ব পালন, নিরাপত্তা নিশ্চিত করা সহ করলেন নানা সুপারিশ। মানুষের আস্থা ফিরিয়ে আনাই ইসির বড় চ্যালেঞ্জ বলেও জানান সাংবাদিকরা। আর স্বচ্ছ নির্বাচন আয়োজনে গণমাধ্যমকে ইসির পার্টনার বানাতে চান সিইসি। সুশীল সমাজ এবং শিক্ষক প্রতিনিধিদের পর এবার নির্বাচন কমিশনের সংলাপে গণমাধ্যম প্রতিনিধিরা। সোমবার সকালে অংশ নেন ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। সংলাপে ৩০ জন প্রতিনিধিকে আমন্ত্রণ জানালেও অংশ নেননি ১১ জন। সম্মেলন কক্ষের বাইরে গণমাধ্যমের জন্য উন্মুক্ত করে দেয়া হয় আলোচনা। শুরুতেই গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা। একই সঙ্গে সাংবাদিক নীতিমালা, ভোটের মাঠে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে এমন বিষয়গুলো বিধানে না রাখার আহ্বান জানান। বলেন, সকলের প্রতি আস্থা ফিরিয়ে আনাই হবে ইসির চ্যালেঞ্জ। যতই কমিশন স্বচ্ছতার কথা বলুক, আইনের কথা বলুক, এইটা দিয়ে নিজেকে যতই এর মধ্যে রাখুক, মাঠটা কিন্তু আপনার কন্ট্রোল করা আমার মনে হয় ভীষণ ভীষণ কঠিন। আগামী নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা প্রতিবন্ধকতা আপনারা ফেস করবেন আমি মনে করি, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা বা মিথ্যা অপপ্রচার বা প্রচারণা। ভোট গণনার সময়টা আমার মনে হয় নির্বাচন কমিশনের উচিত যে একটা নির্দিষ্ট সময় প্রিজাইডিং অফিসারদেরকে বলে দেওয়া বা কিছু একটা করা যায় না, এর বাইরে আমাদের এই ভোট গণনা, এই অঞ্চলে এত ভোট আছে, তোমাকে এতক্ষণের মধ্যে গুনে দিতে হবে। পরে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন সহ ভাবমূর্তি সংকটে আছে সকলে। সোশ্যাল মিডিয়ার ব্যবহার, মিসইনফরমেশন, ডিসইনফরমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ নিয়ে দুই একটা কথা একটু বলি। এটা অতীব জরুরি। এটা একটি বৈশ্বিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে আজকে। আমি পৃথিবীর অনেকগুলো ইলেকটোরাল ম্যানেজমেন্ট বডির সাথে মিটিং করেছি, নো লেস দেন 2 ডজনস। সবারই কমন কনসার্ন এটা এখন। এর আগে শুরুতে উদ্বোধনী বক্তব্যে সিএসি এএমএম নাসিরউদ্দিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর কমিশন। আমরা ত্রয়োদশ নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং অবাধ করার লক্ষ্যে এবং একটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য আমরা অনেকগুলো কাজ করে ফেলেছি। আমরা একদম স্বচ্ছভাবে আয়নার মতো পরিষ্কার করে এই ইলেকশনটা করতে চাই। বিকেলের সংলাপে অংশ নিচ্ছেন ইসির আমন্ত্রিত প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। অংশীজনদের সঙ্গে ইসির সংলাপের সর্বশেষ জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। কুমু, কমিশনের যে সংলাপ চলছে তারই আজকে বিকেলের পর্ব। কিছুক্ষণের মধ্যে হয়তো শুরু হবে যে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ। সকালে হয়ে গেছে ইলেকট্রনিক মিডিয়াদের সাথে নির্বাচন কমিশনের সংলাপ, সেখানে উঠে এসেছে বিশেষ করে সাধারণ মানুষের আস্থা অর্জনটাই হবে নির্বাচন কমিশনের বড় চ্যালেঞ্জ। সেই সাথে গণমাধ্যমের অবাধ বিচরণের কথা বলেছে। ভোটের মাঠে যাতে গণমাধ্যমের অবাধ বিচরণ থাকে, কোথাও যেন বাধা সৃষ্টি না করা হয়, তাহলে হয়তো সুষ্ঠু নির্বাচনের একটা ধাপ এগিয়ে যেতে পারে। একই সঙ্গে এই মুহূর্তে যে এআইয়ের যে অপব্যবহার চলছে সেই ব্যবহার রোধে নির্বাচন
কমিশনকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রতিনিধি ছিলেন, সম্পাদক এবং সাংবাদিকরা। এই সময় হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে একই কথা, যে তারা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে চায় এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের যে চ্যালেঞ্জটি, সেই চ্যালেঞ্জ শুধু নির্বাচন কমিশনের নয়, এই চ্যালেঞ্জ মাঠ প্রশাসনের, এই চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা বাহিনীর এবং ভোটের সাথে যারা জড়িত সকলেরই চ্যালেঞ্জ বলে মনে করছে নির্বাচন কমিশন। এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে আসলে মিলিত উদ্যোগের কথা বলছেন, তাহলে কেবলমাত্র একটি আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আছে সেটি সুষ্ঠু করা সম্ভব। যেহেতু দ্বিতীয় দফার সংলাপ শুরু হবে, আমাদের অপেক্ষা করতে হবে আসলে প্রিন্ট মিডিয়ার পক্ষ থেকে সাংবাদিক বৃন্দরা কি বলছেন সেটির অপেক্ষায় থাকতে হবে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নির্বাচন কমিশন ভবন থেকে জানাচ্ছিলেন সহকর্মী কুমু। শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশন আস্থা হারাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে নাটোর শহরের কানাইখালী এলাকায় জেলা এনসিপির সমন্বয় সভায় তিনি একথা বলেন। যেহেতু আমাদের শাপলা প্রতীক পেতে আইনগত কোনো বাধা নেই, তাই এনসিপি আগামী নির্বাচনে শাপলা প্রতীকেই অংশগ্রহণ করবে। নির্বাচন কমিশন তারা যেন নিজেদের স্ট্যান্ডার্ডের প্রমাণ দেয়। যদি কোনো প্রভাবের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের এই ন্যায়সঙ্গত অধিকারটা আমাদেরকে না দেয়, এনসিপিকে শাপলা প্রতীক না দেয়, আমরা মনে করি এই নির্বাচন কমিশন আগামী নির্বাচন কমিশন হিসেবে কাজ করার সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলে। জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে সাক্ষাৎ প্রাতরাশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন রাষ্ট্রদূত। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি এবং দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনা হয়। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কসোভোর দৃঢ় সমর্থন থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত। সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। সেখানে আছেন সহকর্মী মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। জয়, জামগড়ায় যে পলমল গ্রুপ রয়েছে, মূলত এই ভবনটি হচ্ছে 9তলা ভবন, 9তলা বিশিষ্ট ভবন। আজকে দুপুরের দিকে অর্থাৎ বেলা 12টার দিকে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমরা ফায়ার সার্ভিস সূত্রে যতটুকু জানতে পেরেছি যে মূলত যে টঙ্গী আসলে এই বীজের সড়ক রয়েছে, সেই জামগড়া এলাকাতে যে 9তলা ভবন রয়েছে, সেই 9তলা ভবনের দ্বিতীয় তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে আমরা জানতে পেরেছি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথমে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল বীজের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে হাত দেয়। এরপর কিন্তু জিরাবো মডার্ন সার্ভিসের ফায়ার সার্ভিসের আরো 2টি ইউনিট যোগ দেয়। বর্তমানে কিন্তু ফায়ার সার্ভিসের 9টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণের জন্য, নির্বাপনের জন্য কাজ করছে। আমরা যতটুকু জানি যে ইতিমধ্যেই কিন্তু আগুন প্রায় 8তলা পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং ধোঁয়া উঠতে দেখছেন আপনারা। দেখছেন যে মানুষ কিন্তু যার হাতে যা আছে পাইপ সহ, বিশেষ করে পানির সংকটের কারণে মূলত বোতল দিয়েও কিন্তু মানুষ পানি মূলত আগুন নির্বাপনের চেষ্টা করছে। যদিও এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছে, একই সাথে সেনাবাহিনীর সদস্যরা, যৌথ বাহিনীর সদস্যরা কাজ করছেন। নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিমাণে কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখানে মূলত ছবি নিতে এবং কিছু গণমাধ্যম কর্মীদের কাজ করতে কিছুটা বাধা প্রয়োগ করছেন বিশেষ করে শিল্প কারখানার মালিক কর্তৃপক্ষ, যার কারণে কিন্তু অনেক তথ্যই আমরা জানতে পারছি না এবং ভিতরে কি অবস্থা রয়েছে, ভিতরে কেউ আটকা পড়েছে কিনা অথবা হতাহত হয়েছে কিনা এ সম্পর্কেও ধোঁয়াশা রয়েছে। আমরা কথা বলেছিলাম কারখানা কর্তৃপক্ষের সাথে, বিশেষ করে কারখানা কর্তৃপক্ষের পলমল গ্রুপের যে নিরাপত্তা প্রধান রয়েছেন, তিনি আমাদেরকে যখন ছবি নিতে বাধা দিচ্ছিলেন তখন তার কাছে জিজ্ঞেস করেছিলাম যে কারখানায় কোনো শ্রমিক আটকা পড়েছে কিনা এবং একই সাথে হতাহত হয়েছে কিনা। তিনি বলেছেন যে মূলত বেলা 12টার দিকে যখন দোতলায় আগুন লাগে তখন কিন্তু বিশেষ করে দোতলাতে জানিয়ে রাখতে চাই যে গুদামঘর, সেই গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর পরে কিন্তু তারা অ্যালার্ম বাজিয়ে দেন। এরপর কিন্তু শ্রমিকরা, এখানে প্রায় কয়েক হাজার শ্রমিক রয়েছে, তারা নাকি নিরাপদে নেমে গিয়েছেন বলে আমাদেরকে কারখানা কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে। বিশেষ করে এখানকার যে প্রধান নিরাপত্তা রয়েছেন, দায়িত্বে রয়েছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত ভিতরে কেউ আটকা পড়ে নেই। তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে এবং অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিন্তু ফায়ার সার্ভিস সূত্র আমাদেরকে তেমনটি জানাতে পারেনি। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের মোট 9টি ইউনিট এই পলমল গ্রুপের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। তো আশুলিয়ার জামগড়া এলাকায় তৈরি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
সাভারে পোশাক কারখানা থেকে আগুন নিয়ন্ত্রণের সবশেষ খবর জানছিলাম। আগুনের সবশেষ অবস্থা জানতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। আওয়ামী লীগের 17 বছরে গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সপ্তাহে গুমের কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলেছেন, হত্যাযজ্ঞে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে। পালিয়ে থেকে বিচার এড়ানোর কোনো সুযোগ নেই। এদিন আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বিরোধী মত দমনে জোরপূর্বক গুম, অপহরণ, ক্রসফায়ারে হত্যা ছিল আওয়ামী লীগ সরকারের সময়ে নিত্য নৈমিত্তিক ঘটনা। গুম কমিশনের তথ্য অনুযায়ী 17 বছরে 3,500 মানুষকে গুমের তথ্য এসেছে তাদের কাছে। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর গুমের ঘটনায় একাধিক অভিযোগ জমা পড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নিখোঁজ স্বজনদের খোঁজে জড়িতদের বিচার দাবি জানিয়ে আসছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সোমবার চিফ প্রসিকিউটর জানান, এ সপ্তাহে কয়েকটি গুমের মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাবেন তারা। জানা গেছে, গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি করা হচ্ছে শেখ হাসিনাকে। মাহবুবুল আলম হানিফ সহ কুষ্টিয়ার আরও 3 জন নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী 14 অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল 2। 4 জনই পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে 14 অক্টোবর। প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা। তাজুল ইসলাম জানান, পালিয়ে থেকে বিচার এড়ানো যাবে না। হত্যাযজ্ঞের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকেই বিচারের মুখোমুখি করা হবে। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। ন্যায় বিচার সবসময় তার আপন গতিতে চলবে এবং আইন নিরপেক্ষভাবেই কাজ করবে। এদিন শেখ হাসিনার মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। আর ট্রাইব্যুনাল 2 হয় আবু সাইদ হত্যা মামলার 9ম দিনের সাক্ষ্য গ্রহণ। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। 5 বছর পর কাল পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসছে বাংলাদেশ ও তুরস্ক। এই বৈঠকে নেতৃত্ব দিতে 2 দিনের সফরে ঢাকা এসেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ব্যারিস একিঞ্চি। গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে সামরিক ড্রোন কারখানা স্থাপন করতে আগ্রহী আঙ্কারা। সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তার বিষয়কে আমলে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। 1 যুগ ধরে পারদের মতো ওঠানামা করছে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক। 71-এর মানবতা বিরোধী অপরাধের বিচারকে কেন্দ্র করে সম্পর্ক তলানিতে ঠেকলেও জুলাই অভ্যুত্থানের পর আবার নতুন গতি পেয়েছে। সরকারি ও সামরিক পর্যায়ে বাড়ছে যোগাযোগ। 5 বছর পর মঙ্গলবার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বসছে ঢাকা ও আঙ্কারা। এ উপলক্ষে 2 দিনের সফরে সোমবার ঢাকা এসেছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ব্যারিস একিঞ্চি। আজই দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপির সঙ্গে বৈঠকের কথা রয়েছে তার। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, জ্বালানি উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠক করবেন তুর্কি উপমন্ত্রী। গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশে আধুনিক সামরিক প্রযুক্তির ড্রোন কারখানা তৈরিতে আগ্রহী তুরস্ক। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিকেও আমলে নেওয়া দরকার। তার্কির যে একটা গ্লোবাল রোল তার্কি প্লে করার জন্য এগিয়ে আসছে এবং বাংলাদেশও তার যে নেশন স্টেট হিসেবে তার যে আইডেন্টিটি সেটাকে ইনহ্যান্স করার চেষ্টা করছে। সেখানে একটা কনভার্জেন্স অফ ইন্টারেস্ট তার্কি এবং বাংলাদেশের মধ্যে তৈরি হচ্ছে। সে যদি আমাদের এখানে ইনভেস্টমেন্ট করতে চায় তখন সেটা একদিকে যেমন আমাদের ইকোনমিক্যালি আমাদেরকে বেনিফিট দিবে, একই সাথে আমরাও আমাদের ডিটারেন্স ক্যাপাসিটি বাড়ানোর জন্য ডিফেন্স মডার্নাইজেশনের কথা বলছি। আমাদের যে সমরাস্ত্র কারখানা আছে গাজীপুরে, সেটাকেও সেখানে আরও সংযোজন হতে পারে, বিমান বাহিনীর সাথে চুক্তি হতে পারে, কিন্তু খুব বড় ধরনের যে কিছু একটা হবে আমার মনে হয় না, কারণ আমাদের সেই ধরনের রিসোর্সও নাই, আমাদের সেই ধরনের। এবং একটা জিনিস প্রডিউস করলে তো আপনাকে মার্কেটিং করতে হবে। অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে তুরস্কে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রসঙ্গ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্বের সঙ্গে উপস্থাপনের পরামর্শ বিশ্লেষকদের। তুরস্ক খুব এম্বারাসড, আমাদের অনেক ইলিগাল কিন্তু বাংলাদেশি তুরস্কে পৌঁছে গেছে নানাভাবে ঘুরে টুরে, ওদের নিয়ে তুরস্ক ব্যতিব্যস্ত। তো
এগুলো আমাদের নজর রাখতে হবে। আমার ডিফেন্স ক্যাপাসিটির কথা থাকে, আমার মিলিটারি মডার্নাইজেশন, রাষ্ট্রের সাথে আমার সম্পর্কগুলো আছে, সেই রাষ্ট্রগুলোর সাথে আমার সম্পর্ক কীভাবে শেপ হবে, সেই সবগুলো দিক বিবেচনা করেই তো একটা সিদ্ধান্তে পৌঁছাইতে হবে। এছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। আমাদের রাষ্ট্র হিসেবে আমাকে শক্তিশালী করার। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব প্রবারণা পূর্ণিমা। দেশ ও দশের মঙ্গল কামনায় ভক্ত অনুরাগীরা, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাজধানী সোনারগাঁও হোটেলে সকাল 10টায় শুরু হয়ে চলবে বিকেল 4টা পর্যন্ত। মোট ভোটার কাউন্সিলর 191 জন হলেও 48 ক্লাব ভোট বর্জন করার ঘোষণা দিয়েছে আগেই। মনোনয়নপত্র প্রত্যাহার করে নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। ক্লাব ক্যাটাগরিতে আছে 16 প্রার্থীর নাম। তবে কাল রাতে নির্বাচন বর্জনের ঘোষণা দেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের ফাইজুর রহমান। এছাড়া আগেই ভোট বর্জন করেছেন লুৎফর রহমান বাদল ও মেজর অবসরপ্রাপ্ত ইমরোজ আহমেদ। কিছুক্ষণ আগে বিসিবি নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাবেক এই অধিনায়ক। নির্বাচিত হলে জাতীয় দলকে ঘিরেই মূল কর্মপরিকল্পনা সাজানোর কথা বলেন তিনি। আগে কখনো নির্বাচনও করি, নির্বাচনে অংশগ্রহণ করিও নি, সো যাই দেখছি সব নতুন আর কি। ভালো লাগছে, অনেক সতীর্থরা আছে এখানে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে লোকরা এসছে, ক্লাবের লোকরা এসছে, অল দ্য স্টেক হোল্ডার্স আছে এখানে, তো ভালো লাগছে সবার সঙ্গে। এক্সাইটমেন্ট তো থাকবে দুটো, একটা হচ্ছে নির্বাচন অংশগ্রহণ করছি, আমি নিজেও নির্বাচনে দাঁড়িয়েছি, সো লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। মেন কাজ হচ্ছে বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশের ক্রিকেট। এই মুহূর্তে সোনারগাঁও হোটেলে আছেন রিপোর্টার তামিম হোসেন। বিসিবি নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। কিছু সময় বাকি বিসিবি নির্বাচনের ভোট গ্রহণের, এরপরে কিন্তু আসলে ভোট গণনা শুরু হবে। এরপর কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি বা বিসিবি থেকে জানানো হয়েছে 7টার মধ্যেই আসলে কারা পরিচালক হচ্ছেন সেই বিষয়ে ফলাফলটা প্রকাশ করা হবে। এরপরেই কিন্তু সভাপতি কারা হবেন বা সভাপতি নির্বাচন যেটা ওইটা অনুষ্ঠিত হবে। এখন এই নির্বাচনের আজকে আমরা দেখেছি যে আসলে সকাল থেকে কাউন্সিলররা আসছেন এবং ভোট দিচ্ছেন। তো এই ব্যাপারে আসলে আমার সহকর্মী যিনি আছেন আসলে তারেক হাসান শিমুল, তিনি একদম সকাল থেকেই এখানে আছেন এবং তার কাছে জানতে চাইবো যে আসলে শিমুল, আপনি কেমন দেখছেন আসলে ভোটারদের আশা বা ভোটাররা কি পরিমাণ আসছে, কেমন দেখলেন আপনি? আমি কথা বলেছিলাম নির্বাচন কমিশনার যিনি রয়েছেন সিবগাতুল্লাহর সাথে, তার সাথে ওভার দ্য ফোনে কথা হয়েছে, যেহেতু ভেতরে যাওয়ার ব্যাপারে একটা রেস্ট্রিকশন রয়েছে। তিনি যেমনটা জানিয়েছিলেন যে ভোটার সংখ্যা যেহেতু কম, আসলে সবাই একটু তাদের নিজেদের পছন্দের সময়ে আসছে। মোটামুটি সংখ্যাটা তিনি আসলে বলেননি, মোটামুটি বেশিরভাগ যারা ভোট দেওয়ার মতো অবস্থায় রয়েছেন বলছি এই কারণে, কারণ একটা পক্ষ তো আসলে ভোট থেকে পোল আউট করে নিয়েছেন নিজেদেরকে, সেই কারণে যারা আসলে ভোট দেওয়ার মতো আছেন তাদের বেশিরভাগই ভোট দিয়ে দিয়েছেন। আর হয়তোবা 1.5 ঘন্টার মতো সময় বাকি রয়েছে। এর মাঝেই মোটামুটি যেই 98টি ভোটের সশরীরে হওয়ার কথা রয়েছে সেইগুলো কাস্টিং হবে, এমনটা তিনি আমাকে জানিয়েছেন। পাশাপাশি যদি বলি যে ক্যাটাগরি 3-এ আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল যিনি রয়েছেন, একজন পরিচালক নির্বাচিত হবেন এই ক্যাটাগরি থেকে। এখানে কিন্তু ভোটার রয়েছেন 45 জন। আমরা দেখছি সকাল থেকে কিন্তু বেশিরভাগ উপস্থিতি ক্যাটাগরি 3 থেকে, যারা আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সংস্থাগুলো রয়েছে, সাবেক ক্রিকেটার, সাবেক ক্যাপ্টেন, এই ক্যাটাগরিতে যারা মূলত কাউন্সিলর রয়েছেন তারা আসছেন। এবং দেবব্রত পাল যিনি ক্যাটাগরি 3-এর একজন ক্যান্ডিডেট, তিনি আসলে পুরা ভোটিং সিস্টেমটাকে নিয়ে একটা জায়গায় 2 রকম মন্তব্য করেছেন। একটা হচ্ছে যদি ভোটকে দেখি সুষ্ঠুভাবে হচ্ছে, তবে সবার অংশগ্রহণটা না থাকার কারণে এই প্রশ্ন তিনি একটাও রেখেছেন। ধন্যবাদ শিমুল। বিসিবি নির্বাচন নিয়ে রাজধানীর 5 তারকা হোটেল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। জানছিলাম বিসিবি নির্বাচনের সবশেষ খবর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা পরিস্থিতি। অতিরিক্ত পানির চাপে এসব জেলার অন্তত 5টি উপজেলার নদী তীরবর্তী এলাকাও চরাঞ্চল প্লাবিত হয়েছে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন অনেকে। হুমকির মুখে শত শত স্থাপনা।
পানির নিচে নদী এলাকার কাঁচা পাকা রাস্তা, বয়ে যাচ্ছে তীব্র স্রোত। কৃষিজমি, বাড়িঘর, বিদ্যালয় আর বাজারঘাট তলিয়ে গেছে সবই। পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। সোমবার সকাল থেকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে তিস্তার পানি। ফলে তিস্তা ব্যারাজ এলাকার ফ্লাড বাইপাস, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, ঘরবাড়ি ও সরকারি বেসরকারি স্থাপনা এখন হুমকির মুখে। পানিতে তলিয়ে আদিতমারি উপজেলার বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে দুর্ভোগে লক্ষাধিক মানুষ। ঘর থেকে যতগুলো পানি তার মধ্যে বেড়ে যাচ্ছি, বেড়া করা, চলাফেরা, রাস্তাঘাটের অনেক সমস্যা। রাস্তাগুলো এবারের জন্য আমাদের অনেকটাই নষ্ট হয়ে গেছে। কিছু মেডিসিন নিয়ে আমি ওখানে টেবিলে বসে দেওয়ার চেষ্টা করেছি, বিশেষ করে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। বন্যার পূর্বাভাসে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার পাশাপাশি ত্রাণ ও উদ্ধার তৎপরতা জোরদার করেছে প্রশাসন। প্রস্তুত রয়েছে আশ্রয় কেন্দ্র। যারা পানিবন্দী তাদের তালিকা তৈরি করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে আমাদের পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা আছে এবং আশ্রয় কেন্দ্র আছে। যদি প্রয়োজন হয় আমরা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব। কুড়িগ্রামের দুধকুমার, তিস্তা, ধরলা ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে অন্তত 10টি স্থানে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। শুক্রবার রাত থেকেই সদরের বানিয়াপাড়া এলাকায় দুধকুমারের ভাঙনে বসতবাড়ি সরিয়ে নিয়েছে অন্তত 50টি পরিবার। অন্যদিকে ভাঙনের হুমকিতে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির সহ বিভিন্ন স্থাপনা। আমাদের সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। 100 বাড়ি ভাঙার পরেও তো এখনো সময় পাচ্ছি না, খাবারও সময় পাচ্ছি না। কিভাবে আল্লাহ কোথায় কিনে রাখবে কল্পনা করতে পারেনি। অনেকে এখনো খবরের বাড়ি, অনেকে খবর পাওয়া আসি দেখতেছে। হঠাৎ ঝড়ের পর বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গারাগ্রাম ইউনিয়ন। ভেঙে পড়া 5 শতাধিক বাড়িঘর মেরামতে চেষ্টা করছেন ক্ষতিগ্রস্তরা। মিরন আহমেদ, সময় সংবাদ। এ নিয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাটে আছেন সহকর্মী রেদওয়ান হিমেল ও কুড়িগ্রামে বাদশা সৈকত। প্রথমে যাচ্ছি হিমেলের কাছে। একসাথে উজানের পাহাড়ি ঢল, সেই সাথে তিস্তার আগ্রাসী পানিতে পানিবন্দী হয়েছে উত্তরের 4 জেলার কয়েক লাখ মানুষ। আমি এই মুহূর্তে আছি রংপুর লালমনিরহাটের আদিতমারি উপজেলায়। আপনাদেরকে একটু সময় সংবাদের ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানির এখনো সেই রকম কমানোর কি অগ্রগতি আমাদের চোখে পড়ছে না। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আমরা এই মুহূর্তে আছি আমরা একটা আদিতমারি উপজেলার একটা স্কুলের সামনে। এর পাশে একটা হাই স্কুল, কয়েকটি স্কুল কিন্তু এইভাবে পানিতে কিন্তু একেবারে নিমজ্জিত এবং তলিয়ে যাওয়ার কারণে কিন্তু এখন কিন্তু অবস্থান নিয়েছেন এখানে গবাদি পশু। কেউ স্কুলে আসতে পারেনি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। গতকাল রাত থেকে পানি বাড়ার সঙ্গে সঙ্গেই এই লোকালয়ে পানি প্রবেশ করে, এরপর এই পানি প্লাবিত, এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয়। সেই সাথে আমরা দেখেছি রংপুরের গঙ্গাচড়া উপজেলাও পানি প্রবেশ করে, লোকালয়ে পানি প্রবেশ করে একেবারে কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। এরপরে কিন্তু আমরা দেখেছি লালমনিরহাটের আদিতমারি উপজেলার এই জায়গাটিতে একেবারে কয়েক হাজার মানুষ পানিবন্দী। গতকাল রাত থেকে উদ্বেগ উৎকণ্ঠায় ছিল তারা। পরের দিন সকাল হতে হতেই আসলে পানির মধ্যে তারা নিমজ্জিত হয়ে পড়ে। এরপর আমরা কথা বলছিলাম স্থানীয় কয়েকজন মানুষের সঙ্গে। তারা যেমনটি বলছেন, এখন পর্যন্ত কিন্তু রাস্তাঘাট এবং কিছু স্থান কিন্তু আসলে ভেঙে পড়ে গেছে। সেগুলো আসলে তারা নিজেদের অর্থায়নে এবং কিছু মানুষের অর্থায়নে বালু ভরিয়ে ব্যাগ দিয়ে কিন্তু আসলে সেগুলো রক্ষা করার চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে আরেকটি বিষয় বলে রাখি, গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু এই কয়েকটি পরিবার, এখানকার কয়েক হাজার পরিবার এখন পর্যন্ত অনাহারে রয়েছেন এবং এখানকার যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন এবং যারা প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু অভিযোগ করেছেন এখন পর্যন্ত এখানে কেউ আসেনি। কোনো ধরনের শুকনো খাবার, ত্রাণ, সহযোগিতা কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত এখানে করা হয়নি। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বলে রাখি যে তিস্তার তীরবর্তীর যে পানি, সেই পানি বৃদ্ধির ফলে কিন্তু আবাদি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে কিন্তু মানুষের যে মাছের ঘের, সেগুলো কিন্তু তলিয়ে যাওয়ার কারণে মানুষের কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানেরও অনেক ক্ষতি হয়েছে। সবকিছু মূলে এখনো হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছে। পানিতে একেবারে পুরো মানুষ আতঙ্কিত। গতকাল রাত থেকে শুরু করে এখন পর্যন্ত তাদের আসলে কোনো সীমা পরিসীমা নাই এই পানির কারণে। তো পানির আরো খবর জানতে এই মুহূর্তে চলে যাব কুড়িগ্রামে। সেখানে রয়েছে সহকর্মী বাদশা সৈকত। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বানিয়াপাড়া। আসলে এই জায়গাটি হলো দুধকুমার নদীর অববাহিকার একটি চর। আমি যদি
মানে যেটি দেখেছি এখানে যে এই দুধকুমার নদ কিন্তু এখানে ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে, যার কারণে হঠাৎ করে গত রাত 10টা থেকে যে উজান থেকে নেমে আসা পানির স্রোত, সেই স্রোতের তীব্র স্রোতের কারণে কিন্তু এখানকার যে নদী ভাঙ্গন, এই বানিয়াপাড়া যে গ্রামটি রয়েছে এখানে প্রায় 4 থেকে 500 পরিবারের বসবাস। এর মধ্যে প্রায় 50টিরও বেশি পরিবার ইতিমধ্যেই ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন এবং আরও অনেকে যারা রয়েছেন নদীর কিনারে তারাও তাদের ঘরবাড়ি সরিয়ে নেওয়ার কাজটি করছেন। এবং আমি কথা বলেছি তাদের সাথে, তারা জানিয়েছেন যে হঠাৎ করে গতকালের যে নদী ভাঙ্গন, সেই নদী ভাঙ্গনে তাদের অনেকের ঘরও ভেসে গেছে, অনেক গাছ ভেসে গেছে, যার কারণে তারা বিভিন্ন এলাকা থেকে আত্মীয় স্বজন ডেকে নিয়ে এসে তাদের যে ঘর বাড়ি এবং যে গাছপালা সেগুলো কিন্তু সরিয়ে নেওয়ার কাজ করছেন। এবং তারা যেটি জানিয়েছেন যে আসলে এই মুহূর্তে তাদের যে কোথাও যাবে স্থায়ীভাবে বসবাস করার জন্য সে জায়গাও কিন্তু তাদের নেই। তারা যেটি জানিয়েছে যে কেউ আত্মীয়র বাসায় যাবে এবং সেখানে তাদের যে ঘর বাড়ি আসবাবপত্র এবং গাছপালা যেগুলো কেটে রাখা হয়েছে সেগুলো অনেকেই নৌকায় করে তাদের চরাঞ্চলে নিয়ে গিয়ে রাখছে তাদের আত্মীয়দের বাড়িতে। তাদের যে স্থায়ীভাবে যাওয়ার বিষয় সেটি কিন্তু তারা এখনো ভেবে পাচ্ছেন না। এবং আমরা যেটা দেখেছি যে সকাল থেকে এখানে কিন্তু সে যে নদী ভাঙ্গনের তীব্রতা ছিল সেই তীব্রতা কিন্তু এখনো রয়েছে। এবং এখানকার মানুষজন যেটি জানিয়েছেন যে আসলে এখানে দীর্ঘদিন থেকে তারা দাবি করেছিল যে পানি উন্নয়ন বোর্ডের কাছে তারা দাবি করেছিল যে এটা ভাঙ্গন রোধের ব্যবস্থা করার জন্য, কিন্তু সেই ব্যবস্থা পানি উন্নয়ন বোর্ড করেনি, যার কারণে এখানে কিছু বস্তা দেওয়া হয়েছে, যে বস্তাগুলো হয়তো সময় মতো ফেলা হয়নি। সেই বস্তাগুলো ফেলা হলে হয়তো তাদের ঘর বাড়ি রক্ষা হতো, সেটিও হয়নি। তো এই ছিল কুড়িগ্রামের নদ নদীর ভাঙ্গনের সর্বশেষ। নদী ভাঙ্গনের সর্বশেষ খবর জানছিলাম লালমনিরহাট এবং কুড়িগ্রাম থেকে। দুপুরের সময় আরও থাকছে। গাজা যুদ্ধ বন্ধে আজ পরোক্ষ বৈঠকে বসছে হামাস ইসরায়েল। দ্রুত সমঝোতায় পৌঁছানোর তাগিদ মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের আহ্বানের পর উপত্যকায় চলছে হামলা, নিহত 24। ইসলামী ব্যাংকে এসালম গ্রুপের নিয়ন্ত্রণের সময় নিয়ম বহির্ভূতভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহক ও কর্মকর্তারা। এ সময় তারা অভিযোগ করেন এসালম গ্রুপ দেশের অর্থনীতিকে ধ্বংস করে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। পাশাপাশি শিগগিরই মেধাভিত্তিক নিয়োগেরও দাবি জানান তারা। আওয়ামী লীগ আমলে ইসলামী ব্যাংকে আলোচিত এসালম গ্রুপের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব ব্যাংকটির কর্মকর্তা ও গ্রাহকরা। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রুপটির নানা অপকর্মের বিষয় তুলে ধরছেন তারা। সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেন ব্যাংক সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ এসালম গ্রুপ দেশের অর্থনীতিকে ধ্বংস করে ব্যাংকের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। পাশাপাশি ইসলামী ব্যাংকের শৃঙ্খলা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। এসালম গ্রুপের মাধ্যমে ব্যাংকে থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে তারা বিনিয়োগকারীদের টাকাই পাচার করেছে। অবৈধ নিয়োগের মাধ্যমে, অদক্ষ লোক নিয়োগের মাধ্যমে ব্যাংকের যে স্বাভাবিক সেবা, এই সেবা থেকেও এই দেশের মানুষ বঞ্চিত হচ্ছে। ইসলামী ব্যাংকে যতগুলো নিয়োগ হয়েছে সবগুলো নিয়োগ আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম পটিয়ার মানুষদেরকে। দেশের বিভিন্ন জেলায় হওয়ার কারণে আমাদের চাকরি হচ্ছে না। আন্দোলনকারীদের আরও অভিযোগ, আওয়ামী লীগ আমলে 2017 থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত নিয়ম বহির্ভূতভাবে ইসলামী ব্যাংকের অনেক কর্মী নিয়োগ করে এসালম গ্রুপ। শিগগিরই এসব কর্মীকে চাকরিচ্যুত করে মেধাভিত্তিক নিয়োগের দাবি তোলেন তারা। এখন পর্যন্ত যতগুলো অবৈধ নিয়োগ হয়েছে সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে এবং অতি শীঘ্রই মেধাভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করতে হবে। যারা নিয়োগ দিয়েছে, যারা চাকরি করেছে, আমি তাদের কাছ থেকে এই ক্ষতিপূরণ আশা করছি। তো এগুলোকে এখান থেকে সরিয়ে দেওয়া দরকার বলে মনে করি। বাংলাদেশের মেধাবী ছেলেপেলে অনেক চাকরি পাচ্ছে না, মেধা অনুযায়ী তাদের পরীক্ষা নিয়োগ নিয়ে তাদেরকে চাকরি দেওয়া হোক। অবৈধ নিয়োগ বাতিল সহ অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আহসানুল করিম, সময় সংবাদ। দেশে দ্রুত বাড়ছে কোটিপতির সংখ্যা, এমন তথ্যই মিলেছে বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে। গেল জুন শেষে কোটি টাকার ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে 1,27,336টিতে, অথচ 6.5 বছর আগেও এই সংখ্যা ছিল মাত্র 19,163টি। বাংলাদেশ ব্যাংককে ইতিবাচক হিসেবে দেখলেও অর্থের উৎস খুঁজে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট।
আয় বৈষম্য বেড়ে যেমন দেশের মোট সম্পদের 30% বেশি পুঞ্জীভূত হয়েছে 5% শীর্ষ ধনীর হাতে, তেমনি সবচেয়ে গরিব 5% মানুষের মোট সম্পদের পরিমাণ 0.78% থেকে নেমেছে 0.37%। বিবিএসের দেয়া আয় বৈষম্য বৃদ্ধির এই চিত্র আরও ফুটে উঠেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য, কোটি টাকার বেশি অর্থ রয়েছে গেল জুন শেষে দেশে এমন ব্যাংক হিসাবধারীর সংখ্যা ঠেকেছে 1,27,336টিতে। মাত্র 3 মাসে বেড়েছে প্রায় 6,000টি। অথচ 2020 সালে ব্যাংকে কোটি টাকার অ্যাকাউন্টধারীর সংখ্যা 93,890টি, আর 2008 সালে ছিল মাত্র 19,163টি। বড়লোক যারা ছিল, দ্য সো কল্ড রিচ, আরও বড়লোক হয়েছে, তারাই কিন্তু সব রকম সুযোগ সুবিধা পাচ্ছে। শ্রেণীকৃত ঋণ করার পিছনেই তারাই আছে। কিন্তু মধ্যবিত্ত পরিবার, ফিক্সড ইনকাম গ্রুপ বা লোয়ার ইনকাম গ্রুপ, তাদের তো আমি কোনো রকম কোনো উন্নতি আমার চোখে ওরকম পড়ে না। বাংলাদেশ ব্যাংক বলছে রাজনৈতিক সহ বেশ কিছু কারণে ব্যাংক বিমুখ আমানতকারী আবার সঞ্চয় হিসাবে জমা রাখতে শুরু করেছেন, আর এতেই বাড়ছে কোটিপতি। ব্যক্তিগতভাবে ব্যবসায়ীরা যখন ভালো ব্যবসা করবেন, মুনাফা করবেন অধিক, স্বাভাবিকভাবে সেটা যখন ব্যাংকের তার অ্যাকাউন্টে এটা রিফ্লেকশন হবে, সে নতুন করে ইতিপূর্বে সে করোড়পতির তালিকায় ছিলেন না কোটিপতি, এখন সে কোটিপতি ট্রিট করছেন। রকেট গতিতে দেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধির হিসাব দেখে হঠাৎ কারোর ভাগ্যের পরিবর্তন হলো কিনা তা খতিয়ে দেখার তাগিদ দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেকেই প্রধান অর্থনীতিবিদ। পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে দেখা উচিত এই টাকাটার উৎসটা কোথা থেকে আসছে, তাই না? এটা যদি দেখা যায় যে না, এটা বৈধ উৎস থেকে টাকাটা আসছে, তাহলে তো সেটা নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। কিন্তু যদি অবৈধ উৎস হয়, তাহলে অবশ্যই সেগুলো বিরুদ্ধে এটা আরও তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাংলাদেশ ব্যাংকের তথ্য, গেল মার্চ শেষে ব্যাংকে মোট আমানতের পরিমাণ ছিল 19,23,504 কোটি টাকা। জুন শেষে তা দাঁড়িয়েছে 19,96,583 কোটি টাকায়। এ সময় নতুন ব্যাংক হিসাব খোলা হয়েছে প্রায় 32,95,000। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। টিকিট কাউন্টার থেকে শুরু করে বহির্বিভাগে থাকা চিকিৎসকের রুমের সামনে রোগীদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এই চিত্র ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের। শয্যা সংকটে ফিরে যান অনেকেই। এমআরআই, সিটি স্ক্যান কিংবা ভর্তির জন্য অপেক্ষা করতে হয় 2 থেকে 3 মাস। পরিচালক বলছেন, নতুন ভবন চালু হলে কমবে সংকট। শরীফ রুবেলের ক্যামেরায় সাইফুল উদ্দোর প্রতিবেদন। 2012 সালে রাজধানীর আগারগাঁওয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর থেকে রোগীদের কাছে আস্থার নাম ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল। শিশু থেকে বৃদ্ধ সারা দেশের স্নায়ু রোগীরা চিকিৎসা নিতে ছুটে আসেন এখানে। তবে সেবা নেওয়ার প্রতিটি ধাপে দীর্ঘ সময় অপেক্ষার পাশাপাশি পর্যাপ্ত চিকিৎসক না থাকার অভিযোগ রোগীদের। আমরা মানিকগঞ্জ থেকে সকাল 9টা বাজে আসছি, আসা সামনে সিরিয়ালে দাঁড়াইছি 3 ঘন্টা। ভর্তি জোর করে নিলাম, 2 মাস লাগে এখানে ভর্তি হইতে। 2 মাসে আমার রোগী মারাও যাইতে পারে। 11টা থেকে দাঁড়ায় রয়েছি, অনেক সিরিয়াল। রোগীর সংখ্যা যে পরিমাণ, সেখানে ডাক্তারের সংখ্যা অপ্রতুল। 2 মাস পরে ডেট দিছিল, এখন আসছে। টিকিট কাটতে ওখানে 2 ঘন্টা লাগছে, আর এখানে আসে ডাক্তার দেখানোর জন্য দাঁড়ায় রয়েছি 2 ঘন্টা লাগছে। 4 ঘন্টা হয়ে গেছে এই সিরিয়ালে দাঁড়াই রয়েছি, একটু বসার জায়গা নাই। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে প্যাথোলজি, রেডিওলজি, ইমেজিং সহ অন্য বিভাগগুলোতে গাণিতিক হারে বাড়তে থাকে রোগীর চাপ। রোগী ভর্তি থেকে শুরু করে এমআরআই, সিটি স্ক্যান ও অপারেশনের জন্য অপেক্ষা করতে হয় দিনের পর দিন। 3 মাস আগে দিছি, এইখানে আসছি, আসার পরে সিরিয়াল আজকে পাইছি। 3 মাস সিরিয়াল দিয়েছে, আমরা আজকে সিরিয়াল পাইছি। ভিতরে বলছি, আমার সাথে তর্ক বিতর্ক হচ্ছে, পরে আমারে বয়স আপনি জানগা। চিকিৎসকরা বলছেন, গত 13 বছরে এই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে প্রায় 6 গুণ। আমাদের দেখা উচিত 50টা রোগী ম্যাক্সিমাম, কিন্তু আমরা দেখতেছি প্রায় 300-400 রোগী এক একজন। আমরা রোগীকে পর্যাপ্ত সময় দিতে পারতেছি না, ঠিক এই একটা কারণে। অভিযোগের সত্যতা স্বীকার করে হাসপাতালের যুগ্ম পরিচালক জানান, হাসপাতালের কার্যক্রম বাড়াতে কাজ করছে কর্তৃপক্ষ। রোগীদের যে অভিযোগ, এটি অবশ্যই আমরা আমলে নিয়েছি এবং আশা করি আমরা ওই হাসপাতালটি যখন আমাদের ফুল চালু হয়ে যাবে, তখন এই অভিযোগটি অনেকাংশেই আমরা কমে আসবে। পরিচালক বলছেন, নতুন ভবন চালু হলে অভিযোগ ও সংকট অনেকাংশে কমে আসবে। সিটি, এমআরআই
এই মেশিনগুলো প্রায় 2 থেকে 4টে সিটি এমআরআই মেশিন আছে। এই মেশিনগুলো আমাদের ইনস্টল হয়ে গেছে এবং অলরেডি ফাংশনিং। আমাদের এই বিল্ডিংয়ে যে নিউরোলজি, নিউরোসার্জারি, পেডিয়াট্রিক নিউরোলজি, ফিজিক্যাল মেডিসিন, রেডিওলজি, এই ডিপার্টমেন্টগুলো আবার সিমিলারলি আমরা ওখানেও আমরা প্লেস করি, যার ধরুন আমাদের যে কোনো রোগীর ইনভেস্টিগেশন করতে যে একটা লম্বা কিউ থাকে সেটাও অনেকখানি হ্রাস পাবে। সবকিছু ঠিক থাকলে 2026 সালের মার্চে নতুন ভবনের কার্যক্রম শুরু হবে বলেও জানান পরিচালক, যেখানে স্নায়ুরোগীদের জন্য থাকবে বিশ্বের অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, পদ্ধতি ও প্রযুক্তির সমন্বয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নানা আয়োজনে চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলায় উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করেন ভক্ত ও অনুরাগীরা। উৎসব নির্বিঘ্ন করতে সতর্ক আছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। আত্মশুদ্ধির আশায় মোমবাতি জ্বালান ভক্তরা। অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণ করতে দেশের বিভিন্ন স্থানে প্রবারণা পূর্ণিমা উৎসব। সোমবার সকাল থেকে চট্টগ্রাম, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি বিভিন্ন বিহারে সাজ সাজ রব। নানা রঙের পোশাকে পুণ্যার্থীদের ভিড়ে পরিণত হয় মিলন মেলায়। ধর্মীয় রীতি মেনে বৌদ্ধ পূজা, প্রদীপ পূজা, অষ্ট পরিষ্কার, সংঘদান, হাজার প্রদীপ দান সহ নানা আচার পালন করেন ভক্তরা। বিহারে এসে বুদ্ধ পূজা তুলেছি, সোয়াং দান করেছি, বাসায় সবাই মিলে পিঠা বানায়, তারপর হচ্ছে রাতের বেলা ফানুস ওড়ায়। পরে ভিক্ষুদের উদ্দেশ্যে অর্থ ও অন্নদান সহ ফুল পূজা দেন বৌদ্ধরা। অহিংসা ও পাপ কর্ম থেকে বিরত থাকার মন্ত্রে দীক্ষিত হন ভক্ত ও অনুরাগীরা। আগামী দিনে আমরা যাতে আরো ভালোভাবে প্রবারণা এবং প্রতিষ্ঠান পালন করতে পারি। পাহাড়ি বাঙালি সবাই ভাই ভাই একসাথে যাতে অবস্থান করতে পারে সারা বাংলাদেশের মানুষ। আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা তিথি পর্যন্ত 3 মাস বর্ষাবাস শেষে বৌদ্ধ সম্প্রদায় প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন করে থাকে। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। দেশের বাইরের খবর। হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের খুব শীঘ্রই মুক্তি দেয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আজ মিশরে শান্তি আলোচনায় শুরু হয়েছে, যেখানে অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরাও। এদিকে ইসরায়েলি হামলায় এক দিনে 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার 20 দফা প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার গাজার আল মাওয়াসি সহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহত হন অনেকে। ইসরায়েলে জিম্মিদের মুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মিদের শিগগিরই মুক্তি দেয়া হতে পারে। গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে জোর দিচ্ছে জার্মানি। রোববার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, ট্রাম্পের গাজা পরিকল্পনার থেকে ভালো আর কিছু হতে পারে না। মিশরে সোমবার হতে যাচ্ছে হামাস ইসরায়েল শান্তি চুক্তি আলোচনা। কাতার থেকে কায়রো পৌঁছেছেন হামাসের প্রধান আলোচক খালিল আল হাইয়া। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের পাশাপাশি জেরেড কুশনার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেবেন এই আলোচনায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। নিয়োগ পাওয়ার মাত্র 26 দিনের মাথায় পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লিকোনো। স্থানীয় সময় সকালে নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে এলিসি প্যালেসে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন সেবাস্তিয়ান। স্থানীয় গণমাধ্যম অনুযায়ী নতুন মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য সাবেক প্রধানমন্ত্রী ফ্রাসোয়া বায়রোর মন্ত্রিসভায়ও ছিলেন। জানিয়ে পার্লামেন্টে সমালোচনা করে বিভিন্ন দল তারা মন্ত্রিসভার অনুমোদন বিলকে প্রত্যাখ্যান করবে বলেও হুঁশিয়ারি দেয়। 39 বছর বয়সী লেকোনো প্রেসিডেন্ট ম্যাক্রোর নিয়োগ দেওয়া 7ম প্রধানমন্ত্রী ছিলেন। যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে জাতীয় পরিচয়পত্র ভোটার নিবন্ধন কার্যক্রম। রোববার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এই কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডাতেও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীরা ভোটার হচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন লাখ লাখ প্রবাসী। ইতিমধ্যে প্রবাসীদের ভোটার করতে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড প্রদানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
রোববার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে এক অনুষ্ঠানে জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। এ সময় প্রবাসীরা কিভাবে জাতীয় পরিচয়পত্র পাবেন তা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। যুক্তরাষ্ট্র সফররত নির্বাচন কমিশনের সিনিয়র সচিব জানান, প্রবাসীদের সহজ প্রক্রিয়ার মাধ্যমে এনআইডি কার্ড প্রদান করা হবে। 31 অক্টোবরের মধ্যে যারা নিবন্ধন করবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারি হবে, তা আমরা 60 দিনের একটা গ্যাপ দিয়ে আমরা শিডিউলটা করব। তো ব্যাকওয়ার্ড ক্যালকুলেশন করে দেখেছি যে 31 অক্টোবর পর্যন্ত যারা 18 বছরের হয়ে নিবন্ধিত হবেন তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা বলেন, এনআইডি কার্ডের জন্য জন্ম নিবন্ধন বাধ্যতামূলক। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের দূতাবাস এবং কনসুলেটের ওয়েবসাইটে দেয়া আছে। 2, 3, 4, 5টি কাগজ দরকার, কিন্তু কোনো কারণে যদি দেখা যায় যে সেই কাগজগুলো নেই, প্রয়োজনীয় কাগজ একটি এনআইডি পাওয়ার জন্য, একেবারেই না হলে চলে না, কোনো না কোনোভাবে শনাক্ত করা যাবে যে এই মানুষটি বাংলাদেশি, তিনিও এনআইডি পাবেন। দূতাবাস জানায়, নিউ ইয়র্ক, মায়ামি ও লস অ্যাঞ্জেলেস কনসুলেটেও ইতিমধ্যে এনআইডি কার্ড দেওয়ার কাজ শুরু হয়েছে। অনুষ্ঠানে রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মণ্ডল সহ দূতাবাসের কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। হংকং চায়নার বিপক্ষে ম্যাচ খেলতে ইংল্যান্ড হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করে নেন বাফুফের কর্মকর্তারা। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি, তার উপর ফ্লাইট বিলম্বের কারণে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি না হয়ে সোজা টিম হোটেলে চলে যান হামজা। বিকেলে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন দেশের ফুটবলের পোস্টার বয়। কাল দেশে আসবেন সমিত সোম। হংকং চায়নার বিপক্ষে 2 ম্যাচেই জয় তুলে নিতে চান হামজা। 9 অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ হোম ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে লাল সবুজ দল। খুব ভালো লাগছে। দুটো ম্যাচে জিতবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেমন লাগছে এবার আপনি ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করেছেন লেস্টারে? জি, খুব ভালো লাগছে। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, অবাধে দায়িত্ব পালনের নিশ্চয়তা চান সাংবাদিকরা। স্বচ্ছ ভোট করতে গণমাধ্যমকে সহযোগিতার আহ্বান সিইসি। এবং গুমের নির্দেশদাতা হিসেবে প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা। হানিফ সহ 4 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। পালিয়ে থেকে বিচার এড়ানো যাবে না, হুঁশিয়ারি চিফ প্রসিকিউটরের। কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। এই ছিল দুপুরের সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।